বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। রিনিউয়েবল এনার্জির সেকেন্ড ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাই। গত ক্লাসে আমরা রিনিউয়েবল এনার্জি কি, রিনিউয়েবল এনার্জির শ্রেণীবিভাগ মোটামুটি এগুলো আলোচনা করেছিলাম। তারপর গ্রিন এনার্জি, তারপর আমাদের দেশে কোন কোন রিনিউয়েবল এনার্জি ব্যবহৃত হচ্ছে বা সম্ভাবনা আছে, তারপরে ওয়ার্ল্ডে বা বিশ্বে কোন কোন রিনিউয়েবল এনার্জি গুলো অ্যাভেলেবেল বা ব্যবহৃত হচ্ছে অনেক আগে থেকে, এগুলো আলোচনা করেছিলাম। আজকে দেখো, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার বা দ্বিতীয় অধ্যায়। এখানের চ্যাপ্টারটার নাম হচ্ছে নন কনভেনশনাল রিনিউয়েবল এনার্জি বা নন কনভেনশনাল এনার্জি। তো কনভেনশনাল মানে আমরা বুঝি, নন কনভেনশনাল মানে আমরা বুঝি। কনভেনশনাল মানে কি? প্রচলিত। নন কনভেনশনাল মানে হচ্ছে অপ্রচলিত, যে এনার্জি গুলো তেমন একটা এখনো প্রচলিত না, আমরা তেমন একটা ব্যবহার করি না, সেগুলোই হচ্ছে নন কনভেনশনাল এনার্জি বা নন কনভেনশনাল রিনিউয়েবল এনার্জি। আসলে রিনিউয়েবল এনার্জি এখন পর্যন্ত যতগুলো রিনিউয়েবল এনার্জির সোর্স আছে প্রায় সবগুলোই নন কনভেনশনাল, কারণ এগুলো অতটা প্রচলিত না, অতটা ব্যাপকভাবে ব্যবহৃত হয় না। কারণ বিশ্বে এখনো ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি যেটাকে আমরা বলি সেটা এখনো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তো এই ফসিল ফুয়েলের বা জীবাশ্ম জ্বালানি যেটা অর্থাৎ কয়লা, গ্যাস, তেল, এর প্রাচুর্য যতদিন থাকবে বা এগুলো যতদিন সহজলভ্য থাকবে বিশ্ববাজারে, হয়তো বা কোনো দেশে কম কোনো দেশে বেশি থাকলেও বিশ্ববাজার থেকে এটা যতদিন মানুষ কিনতে পারবে সহজে, ততদিন কিন্তু এই রিনিউয়েবল এনার্জির খুব একটা চাহিদা হবে না বা অতটা প্রচলিত হবে না। এই কয়েক দশক আগে রিনিউয়েবল এনার্জি সম্পর্কে তো পড়াশোনা বা গবেষণাই ছিল না। যেমন এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ তোমাদের এই কোর্সটা কিন্তু 2016 পরিবিধানে অ্যাড করা হয়েছে। এর আগে কিন্তু এই রিনিউয়েবল এনার্জি নামে কোনো সাবজেক্টই ছিল না। আমরা যখন পড়েছি আমাদের স্টুডেন্ট লাইফ, এটা কিন্তু ছিল না। অর্থাৎ 2016 সাল থেকে যে প্রবিধান প্রচলিত হয় সেখানেই প্রথম এই রিনিউয়েবল এনার্জি এই সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয় এবং এখন মোটামুটি বিভিন্ন ইউনিভার্সিটিতেও রিনিউয়েবল এনার্জি সম্পর্কে পড়ানো হচ্ছে। তো এটা এই জন্যই সিলেবাস অন্তর্ভুক্ত করা হয়েছে বা এখন এটা শেখানো হচ্ছে এই জন্য যে এই যে জ্বালানিগুলোর কথা আমরা বললাম, কয়লা, গ্যাস, তেল, এদের প্রাচুর্যতা আসলে দিন দিন ফুরিয়ে আসতেছে। কারণ এই খনিগুলো দীর্ঘদিন হাজার হাজার বছরে এই তৈরি হয়েছিল। গ্যাস, তেল এগুলো হাজার হাজার বছরে তৈরি হয়েছে। তারপরে মানুষ যখন এগুলো সন্ধান পেল, এগুলো তুলতে শুরু করলো, তারপর তো এগুলো কোনো হিসাব ছাড়াই যতদূর সম্ভব উত্তোলন করতেছে আর বিক্রি করতেছে আর দেশের উন্নয়ন করতেছে আর মানুষ এগুলো কিনে কিনে ব্যবহার করতেছে। যার ফলে কি হচ্ছে, এগুলো দ্রুত ফুরিয়েও যাচ্ছে, শক্তিগুলো ফুরিয়ে যাচ্ছে, আর এগুলো তো রিনিউয়েবল না, এগুলো তো আর পুনরায় ব্যবহার করার কোনো সুযোগ নেই। যার কারণে এটা মানুষ বুঝতে পারছে যে এগুলো আর বেশি দিন থাকবে না, শেষ হয়ে যাচ্ছে। এগুলো চাইলেও এখন মানুষের যে চাহিদা সেটা মেটাইতেই হচ্ছে, যার জন্য এটা চাইলেও এখন এই কম ইউজ করারও সুযোগ নাই যে অল্প অল্প করে ইউজ করে বেশি দিন সাস্টেইন করি। আর একটা বিষয় যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই এনার্জিগুলোর ব্যবহারের ফলে পরিবেশের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, এটা মানুষ আগে তেমন একটা অনুধাবন না করলেও বা অনুধাবন করলেও তেমন একটা আমলে নেয়নি। কারণ প্রকৃতি তেমন বিরূপ কোনো আচরণ মানুষের প্রতি দেখায়নি। তো এখন এই 2-1 বছরে বা 2-4-5 বছরে দেখা যাচ্ছে যে এই প্রকৃতি খুব খারাপ রূপে চলে যাচ্ছে। এই আমাদের যে বিভিন্ন ধরনের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বা এই যে কার্বন নিঃসরণ করার যে ইন্ডাস্ট্রি, মিল যেগুলো আছে, এর জন্য এই বায়ুমণ্ডলের ব্যাপক পরিবর্তন হয়ে যাচ্ছে। জলীয় আমাদের যেটাকে আমরা জলবায়ু বলে থাকি, এই জলবায়ুর পরিবর্তন হয়ে যাচ্ছে, যার জন্য কিন্তু ব্যাপক বন্যা, কোনো জায়গায় খরা, এই ধরনের সমস্যাগুলো দেখা দিচ্ছে। তো এই বিষয়গুলোকেও মোকাবেলা করার জন্য মানুষ এখন চিন্তা করতেছে যে আস্তে আস্তে এই কয়লা ভিত্তিক বা এই তেল, গ্যাস এর উপর থেকে এর ইউজ থেকে সরে এসে কিভাবে রিনিউয়েবল এনার্জিকে বেশি প্রাধান্য দেওয়া যায়। রিনিউয়েবল এনার্জি যেহেতু পরিবেশে তেমন একটা ক্ষতি করে না,
তো এই হিসেবে এই রিনিউয়েবল এনার্জি এখন কিন্তু দিন দিন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তো যাই হোক, আমাদের মূল আলোচনা যেটা সেটা হচ্ছে রিনিউয়েবল নন কনভেনশনাল রিনিউয়েবল এনার্জি। তো নন কনভেনশনাল আমি বললাম যে রিনিউয়েবল এনার্জি সবগুলোই নন কনভেনশনাল, সেজন্য এই চ্যাপ্টারে দেখবা যে তোমরা রিনিউয়েবল এনার্জির লিস্টে যে নামগুলো ছিল ওই নন কনভেনশনাল এনার্জির লিস্টেও সেই নামগুলোই আছে, কারণ এটা সবগুলোই এখনো অতটা প্রচলিত নয়, সবই অপ্রচলিত। তো কি কি আছে দেখো, নন কনভেনশনাল রিনিউয়েবল এনার্জির মধ্যে প্রথমেই আছে নিউক্লিয়ার এনার্জি, তারপর আছে উইন্ড এনার্জি, সোলার এনার্জি, হাইড্রো এনার্জি, তারপর ওশান এনার্জি, জিওথার্মাল এনার্জি, মিউনিসিপাল ওয়াস্ট যেটাকে বলি আমরা, তারপর বায়োমাস এনার্জি। তো এইগুলো সম্পর্কে কিন্তু মোটামুটি আলোচনা আমি সবগুলো না হইলেও কিছু কিছু আলোচনা প্রথম চ্যাপ্টারেই কিন্তু আমি করছিলাম, তারপরেও আজকে আবার একটু সংক্ষেপে বলে দিচ্ছি। দেখো, নিউক্লিয়ার এনার্জিটা কি? নিউক্লিয়ার এনার্জি হচ্ছে যেটাকে আমরা পারমাণবিক শক্তি বা পারমাণবিক এনার্জি বলি। যেমন আমাদের দেশে নিউক্লিয়ার এনার্জি যে বিদ্যুৎ কেন্দ্র বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা কিন্তু আগে না থাকলেও এখন কিন্তু এটা আমাদের দেশে হচ্ছে, এবং এই 2-1 বছরের মধ্যেই সম্ভাব্য যে আমাদের ডেডলাইন আছে সেটা হচ্ছে কি 2023 সালের ভিতরেই আমরা কিন্তু এটার সুফল পেতে শুরু করব। অর্থাৎ আমাদের যে রূপপুরে যে রূপপুর নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা নির্মিত হচ্ছে, সেটা কিন্তু আমরা এই 2023 সালেই হয়তো বা জাতীয় গ্রিডে এখান থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হবে সেটা কিন্তু জাতীয় গ্রিডে যুক্ত হবে, এবং এখান থেকে কিন্তু অনেক ব্যাপক পরিমাণে একটা এনার্জি আমরা পাবো। তো নিউক্লিয়ার এনার্জিটা কি এটা তোমরা অবশ্যই জানো, যেহেতু এর উপর নিয়ে অনেক আলোচনা হচ্ছে মিডিয়ায় বা এই সোশ্যাল মিডিয়ায়, তোমাদের বইও আছে। দেখো, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা হচ্ছে কি ইউরেনিয়ামের যে নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসকে ফিউশন বিক্রিয়ার মাধ্যমে এটাকে ভেঙে দেওয়ার যে একটা প্রক্রিয়া, তোমরা ফিজিক্সে হয়তো পরে থাকবে, ওটা বিস্তারিত আমি আলোচনা করতে গেলাম না। অর্থাৎ আইনস্টাইনের যে E=mc² সূত্র আছে, সেই সূত্র অনুযায়ী কোন পদার্থের নিউক্লিয়াসে যদি ভাঙা যায় বা একে যদি এই যেটাকে চেইন রিঅ্যাকশন বলে, এরকম একটা রিঅ্যাকশন হতে থাকে আর কি, ওখানে যদি নিউক্লিয়াসের যে নিউট্রন থাকে এই নিউট্রনকে যদি কোনোভাবে আঘাত করা যায়, তাহলে ওখানে একটা বিক্রিয়া শুরু হয়ে যায়, চেইন বিক্রিয়া, যার ফলে ওখানে প্রচুর পরিমাণ হিট উৎপন্ন হয়। অর্থাৎ পদার্থের দ্বারা আমরা শক্তিতে কনভার্ট করতে পারি। পদার্থকে ওখানে শক্তিতে কনভার্ট হয়ে যায়। আইনস্টাইনের E=mc² সূত্র, এটা তোমরা মডার্ন ফিজিক্সে পড়ছো অবশ্যই। দেখো, এনার্জি এখানে এটা কি মাস বা ভর, আর এটা হচ্ছে আলোর গতি। তো এইটা আমাদের দেশে এটা কিন্তু 1961 সালে রাশিয়ার সাথে চুক্তি হয়েছিল। 1961 সালেই এটা কার্যক্রম শুরু হলেও বা এটা অনেক আগেই আমাদের বাস্তবায়ন হওয়ার কথা থাকলেও বাস্তবে সম্ভব হয়নি, বিভিন্ন প্রতিকূল কারণে বা রাজনৈতিক কারণে এটা হয়নি। তো বর্তমান সরকারের আমলে আবার এটাকে উদ্যোগ নিয়ে এটা কিন্তু এখন প্রায় শেষ পর্যায়ে। আর এই নিউক্লিয়ার এনার্জিটা একটু আধুনিক প্রযুক্তি বা একটু জটিল প্রযুক্তি, যার জন্য এটা কিন্তু বাহিরের ইঞ্জিনিয়ার বা বাহিরের দেশের উন্নত যে দেশগুলো, সেই দেশগুলোর সাহায্য সহযোগিতা ছাড়া বাংলাদেশের প্রযুক্তি দিয়ে এটা সম্ভব না, যার কারণেও মূলত লেট হয়ে গেছে। তো আমরা কিন্তু এই কাজটা করতেছে রাশিয়া, আমাদের দেশে এটা রাশিয়া চুক্তি করছে, ওদের সাথে এই কাজটা হচ্ছে আর কি। তো মোটামুটি নিউক্লিয়ার এনার্জি সম্পর্কে তোমরা আগে থেকেই জানো, আর আমি ধারণা দিলাম, আরো বিস্তারিত তোমরা পড়ে নিবা। এটা এনার্জি যে সাবজেক্ট আছে তোমাদের জেনারেশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি বা ইলেকট্রিক্যাল পাওয়ার, সেই সাবজেক্টেও আলোচনা থাকতে পারে বিস্তারিত। অর্থাৎ এই সাবজেক্টের কিন্তু অনেক আলোচনাই তোমরা ওই সাবজেক্টে পাবা। এরপর দেখা আছে উইন্ড এনার্জি। উইন্ড এনার্জি কি? সংক্ষেপে বাতাসের সাহায্যে আমরা যদি এই এনার্জিটা পেতে পারি, এটা আমি মনে হয় গতদিন বলছিলাম। তারপর দেখো সোলার সম্পর্কে মূলত এই চ্যাপ্টারে বেশি আলোচনা আছে, এগুলোর নাম লিখে তারপরে সোলারে চলে গেছে। তারপর আছে দেখো হাইড্রো মানে কি? পানির ফোর্সকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ কেন্দ্রটা হবে আর কি, এটাও তোমরা যে জেনারেশনে পড়বা।
তারপর আছে ওশান। ওশান মানে কি সামুদ্রিক যে এনার্জি, সামুদ্রিক তাপীয় এনার্জি হতে পারে, সামুদ্রিক জোয়ার বাটা হতে পারে, এরকম হতে পারে। তারপর জিওথার্মাল। জিওথার্মাল মানে কি, ওই দিন জিওথার্মাল মনে হয় আলোচনা করি নাই। জিওথার্মালটা হলে দেখো আমাদের ভূগর্ভস্থ যে তাপ আছে, আমরা জানি যে আমাদের এই ভূমির নিচে বা আমাদের মাটির নিচে অনেক তাপ এখনো আছে। ভূ অভ্যন্তরে এখনো অনেক তাপ। মাঝে মধ্যে আমরা যে আগ্নেয়গিরি দেখতে পাই, হ্যাঁ, আগ্নেয়গিরি উৎপাত যখন হয় তখন আমরা বুঝি যে আসলে পৃথিবীর অভ্যন্তরে এখনো কত হিউজ তাপ রয়ে গেছে। তো এই তাপকে কাজে লাগিয়ে যদি আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি তাহলে সেটাকে আমরা বলবো জিওথার্মাল এনার্জি বা জিওথার্মাল এনার্জির পাওয়ার প্ল্যান্ট। হ্যাঁ, এটা কিভাবে হয় সংক্ষেপে আমি বলি। একটা জায়গায়, কোনো একটা জায়গায় যেখান থেকে এই খুব সহজেই আর কি এই ভূ অভ্যন্তরে বোরিং করা যায়, অর্থাৎ ছিদ্র করে সহজেই তাপ পাওয়া যায়, সেরকম কোন একটা জায়গায় পাশাপাশি ধরো দুইটা বোরিং করা হয়, হ্যাঁ, ছিদ্র বা গর্ত করা হয়। তো দুইটা গর্ত করা হলে এই ওখানে একটা গর্ত থেকে পানি দেওয়া হয়, হ্যাঁ, পানি লাইন সংযোগ করা হয়। আর একটা পাইপ থাকে, ওই পাইপটা থেকে তাইলে দেখা যায় যে ওই পানিটা আবার বাষ্প হয়ে উঠে আসে। পানি তুমি দিচ্ছ, নিচে তো অনেক হিট আছে, তো হিটের কারণে সেটা বাষ্প হয়ে যাচ্ছে। আর পানির ধর্ম কি, পানির ধর্ম আস্তে আস্তে পানিকে ছেড়ে দিলে সে নিচের দিকে চলেই যাবে, আর বাষ্পের ধর্ম হচ্ছে সে উপরে উঠেই যাবে। তো এখানে সহজেই দেখা যায় যে আমি পানি দিয়ে দিচ্ছি, ওদিক থেকে বাষ্প অটোমেটিক উপরে উঠে আসতেছে। হ্যাঁ, সেই বাষ্পটাকে আমরা কাজে লাগিয়ে, আমরা জানি যে বাষ্প যে একটা শক্তি আছে, সেই শক্তিকে কাজে লাগিয়ে আমরা টারবাইন ঘুরাতে পারি। টারবাইন ঘুরিয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি, জেনারেটর ঘুরিয়ে। হ্যাঁ, আমরা যেটা বয়লার থেকে সাধারণত বাষ্প তৈরি করি, এখানে এই বয়লারটা লাগতেছে না, বা বয়লারকে তাপ দেওয়ার জন্য আমাদের কয়লা তেল ব্যবহার করতে হয়, এখানে সেটা লাগতেছে না, যার জন্য একটা রিনিউয়েবল এনার্জি। হ্যাঁ, এখানে ভূগর্ভস্থ যে তাপ আছে সেটাকে আমরা কাজে লাগিয়ে আমরা কি করতেছি, আমরা বাষ্প তৈরি করতে পারতেছি। এরপর হচ্ছে দেখো মিউনিসিপাল ওয়েস্ট। এটা হচ্ছে শহরের যে বর্জ্য। শহরে অনেক ডাস্টবিন দেখি না আমরা, অনেক ধরনের বর্জ্য থাকে ওখানে। এই যে জৈব যৌগগুলো থাকে, অর্থাৎ বিভিন্ন ধরনের পচনশীল যে বস্তুগুলো থাকে, এই বস্তুগুলোকে পচিয়ে নির্দিষ্ট একটা সিস্টেমে সেখান থেকে আমরা গ্যাস পেতে পারি। সেই গ্যাস থেকে আমরা সরাসরি গ্যাস থেকে রান্নাও করতে পারি, আবার গ্যাস থেকে টারবাইন ঘুরিয়েও আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। তারপর আছে দেখো বায়োমাস। বায়োমাসটা হচ্ছে কি, বায়োমাস হচ্ছে এই বিভিন্ন প্রাণীর যে বিষ্ঠা, যেমন গরুর গোবর, হ্যাঁ, সংক্ষেপে এটাই বেশি ব্যবহৃত হয়। এই গোবরকে কাজে লাগিয়ে এখান থেকেও কিন্তু গ্যাস উৎপন্ন করা যায়, বা সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করা যায়, বায়োমাস প্লান্ট বলে যেটাকে। হ্যাঁ, এটাও কিন্তু আমাদের দেশে টুকটাক ব্যবহৃত হচ্ছে। তো এরপরে দেখো আছে যে আমাদের দেশে কোনগুলো প্রচলিত আছে, বা আমাদের দেশে কোন কোন রিনিউয়েবল এনার্জি বা কোন নন কনভেনশনাল এনার্জির গুলো সম্ভাবনা আছে। তাহলে দেখো, এটা তো আমাদের দেশে অবশ্যই সম্ভাবনা আছে, যার জন্য তো হচ্ছে। যদিও বিদেশের সাহায্য আমাদের লাগতেছে, কিন্তু আমাদের দেশে ইউরেনিয়াম মোটামুটি পাওয়া যায়, বা এর যে আন্তর্জাতিক আইনগুলো আছে, সব দেশে কিন্তু এই ধরনের পাওয়ার প্ল্যান্ট তৈরি করার অনুমোদন দেয় না। তো এখানে সেই ধরনের সমস্যা আমাদের নাই বিধায় কিন্তু আমরা এটা করতে পারতেছি। হ্যাঁ, তার মানে এটা আমাদের সম্ভাবনা আছে। এরপর দেখো উইন্ড এনার্জি। উইন্ড এনার্জি মোটামুটি আমাদের দেশে এখনো তেমন ব্যাপক কোনো নাই, কেন্দ্র নাই, তবে আমাদের দেশে সম্ভাবনা আছে। যেমন এই মহেশখালী, কুতুবদিয়া, কক্সবাজার, এই সব অঞ্চলে কিন্তু বাতাসের একটা বেগ মোটামুটি পাওয়া যায়। অর্থাৎ উইন্ড এনার্জিটা উৎপন্ন করতে হলে তো একটা নির্দিষ্ট গতিবেগের বাতাস দরকার। একদম হালকা বাতাসে তো হয় না, একটা নির্দিষ্ট গতিবেগের যে বাতাসটা দরকার এই যে উইন্ড টারবাইন গুলো ঘোরার জন্য, সেই ধরনের বাতাস কিন্তু আমাদের এই যে অঞ্চলগুলো বললাম, মহেশখালী, কুতুবদিয়া, বা এই যে উপকূলীয় অঞ্চল, কক্সবাজার, এসব অঞ্চলে মোটামুটি আছে। তো হয়তোবা এখনো আমাদের এইদিকেই বেশি জোর দিচ্ছি আমরা, এই জীবাশ্ম জ্বালানির যে প্ল্যানগুলো, এই জন্য হয়তোবা এগুলো এখনো গবেষণা পর্যায়ে রয়ে গেছে। তবে জ্বালানির দাম যখন বেড়ে যাবে বা জ্বালানি অ্যাভেলেবল থাকবে না, তখন কিন্তু এগুলো আমরা আমাদের দেশের সরকারগুলো এগুলোর দিকে নজর দিবে, এবং এগুলো কিন্তু তখন খুব দ্রুত চালু হয়ে যাবে। এরপরে দেখো সোলারের সবচেয়ে বেশি সম্ভাবনা আমাদের দেশে, কারণ আমাদের দেশে সোলার রেডিয়েশন খুব ভালো, এবং সোলার আলো বা সোলার লাইট পাওয়ার যে গড় সময় সেটা খুব বেশি। হ্যাঁ, প্রায় 11 ঘন্টা অ্যাভারেজ টাইম, 3 থেকে 11 ঘন্টা এরকম তোমাদের বইয়ে লেখা আছে হয়তোবা। তো এটা তো আর বইয়ে পড়ার দরকার নেই, এটা তুমি দেখতেই আছো। তুমি যে বাংলাদেশের বিভিন্ন এলাকায় যাচ্ছ, বা তুমি যে এলাকায় আছো,
সেখানে দেখা যায় যে আমাদের এখন শীতের দিনে হলেও মোটামুটি 5-7 ঘন্টা খুব ভালো মানের রৌদ্র পাওয়া যায়, আর মোটামুটি আলো হলেই কিন্তু সোলার প্যানেল কাজ করতে পারে। হ্যাঁ, তো সোলার থেকে আমরা শুধু প্যানেল দিয়ে পাওয়ার বিদ্যুৎ শক্তি উৎপাদন করি এটাই কিন্তু না, সোলারের ব্যবহার আমাদের বিভিন্ন রকমের আছে। যেমন সোলার দিয়ে আমরা সরাসরি পানি গরম করতে পারি, সোলারের মাধ্যমে আমরা কিন্তু কাপড় শুকাই, সোলারের মাধ্যমে আমরা কৃষি কাজে ব্যবহৃত হয়। হ্যাঁ, তারপর সোলার দিয়ে আমরা এই সোলার কুকার আছে সেগুলো চালাতে পারি। বিভিন্ন ধরনের সূর্যের আলোর আমাদের কাজ আছে। এরপরে দেখো হাইড্রো। হাইড্রো আমাদের দেশে খুব সম্ভাবনা নতুন তেমন একটা না থাকলেও হাইড্রো কিন্তু আমাদের কাপ্তাইয়ে আছে, অনেক আগে থেকে এটা চলতেছে। ওশান মোটামুটি সম্ভাবনা আছে এটারও, যেহেতু আমাদের দেশে নদী আছে, সাগর, বঙ্গোপসাগর আছে। জিওথার্মালের সম্পর্কে তেমন একটা গবেষণা বা আলোচনা আমাদের দেশে দেখতেছি না। মিউনিসিপাল ওয়েস্ট আমাদের দেশে সম্ভাবনা আছে, কারণ আমাদের দেশে জনবহুল দেশ, প্রচুর এই ওয়েস্টেজ তৈরি হয় বিভিন্ন শহরে, বড় শহরে, বিশেষ করে ঢাকা শহরে যদি যাও দেখবা এই ময়লার দুর্গন্ধে চলাই মুশকিল হয়ে যায়। তো সেই সব জায়গায় কিন্তু এগুলো কাজ করা সম্ভব। তবে মেইন সমস্যা হচ্ছে যে এগুলো থেকে আমরা যে পরিমাণ পাওয়ার পাই তার চেয়ে এটার খরচটা বেশি হয়, এই জন্য আমরা এগুলো এখন পর্যন্ত করতেছি না, তবে এগুলো হবে। এরপরে দেখো বায়োমাস। বায়োমাসেরও আমাদের দেশে প্রচুর সম্ভাবনা আছে, কারণ আমাদের দেশে প্রচুর পরিমাণ পশুপালন হচ্ছে, বিশেষ করে গরু পালন হচ্ছে। এখন কিন্তু বাংলাদেশে গরুর যে ফার্ম এগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে, অনেক বৃদ্ধি পাচ্ছে। এবং বর্তমানে আগে কিন্তু দেখা যেত যে আমাদের গরুর মাংসের চাহিদা পূরণ করতে হলে, বিশেষ করে যে কোরবানির টাইমটা, এই টাইমে কিন্তু ইন্ডিয়া থেকে গরু না আসলে বা বাহির থেকে গরু না আসলে আমাদের খুব সমস্যায় পড়তে হতো। কিন্তু বর্তমানে কিন্তু এই 2-1 বছরে দেখা গেছে যে এই গরু কিন্তু আমরা বাহির থেকে না আনলেও আমাদের দেশের খামারিরা যে পরিমাণ গরু উৎপাদন করে তাতে কিন্তু চাহিদা প্রায় পূরণ হয়ে যায়, এবং দামও কিন্তু এই আমাদের ক্রয় সীমার মধ্যেই মোটামুটি থাকে। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই গরু পালনে মানুষকে উৎসাহিত করা হয়েছে, মানুষকে লোন দেওয়া হচ্ছে, সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে যাতে ইন্ডিয়া বা অন্য কোনো দেশের উপরে এই আমাদের নির্ভরশীল হয়ে না থাকতে হয়। কারণ যে কোনো সময় গরু তারা না দিতে পারে, এ ধরনের ঘটনা ঘটছিল বিধায় কিন্তু এই উদ্যোগগুলো নেওয়া হয়েছে। তো যাই হোক, এই হলো আমাদের দেশের নন কনভেনশনাল বা রিনিউয়েবল এনার্জির একটা চিত্র আমি তুলে ধরলাম। এরপরে তোমাদের এই চ্যাপ্টারে যেগুলো আছে সেটা হলো সোলার রেডিয়েশন নিয়ে আলোচনা করা আছে। হ্যাঁ, সোলার রেডিয়েশনটা কি? সোলার রেডিয়েশনটা হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট এলাকায় যে পরিমাণ সোলার এনার্জি পতিত হয় বা নির্গত হয় সেটাকে আমরা বলি সোলার আইসোলেশন। আর সারাদিনে সূর্য থেকে যে পরিমাণ এনার্জি আমাদের এই পৃথিবীতে আসে, হ্যাঁ, সূর্য থেকে কোনো কোনো বই লেখে পাবে যে সূর্য থেকে যে পরিমাণ শক্তি প্রতিনিয়ত নির্গত হয় সেটাকেই সোলার রেডিয়েশন বলে। আসলে সেটা রেডিয়েশন ঠিক আছে, কিন্তু আমাদের পৃথিবীতে যে শক্তিগুলো আসে সেগুলোই আমরা রেডিয়েশন বলবো। হ্যাঁ, সোলার রেডিয়েশন। এখন সোলার রেডিয়েশনটা আসলে হচ্ছে সূর্যের যে আলো বা আলোক রশ্মি, এগুলো তো তরঙ্গ আকারে আসে। হ্যাঁ, রশ্মি ধরতে পারো, আলোক রশ্মি। এই আলোক রশ্মিগুলোর ভূপৃষ্ঠে যেগুলো আসবে সেগুলোই হচ্ছে সোলার রেডিয়েশন। তো এটা 3 ভাবে আসতে পারে সোলার রেডিয়েশন। দেখো, একটা ডিরেক্ট রেডিয়েশন, একটা ডিফিউজ রেডিয়েশন, একটা রিফ্লেক্টেড রেডিয়েশন। 3টা রেডিয়েশনের কথা তোমাদের বইয়ে বলছে। তো সোলার রেডিয়েশন ডিরেক্ট হবে কোনটা? যদি এই সূর্য রশ্মিগুলো সরাসরি আমাদের ভূপৃষ্ঠে এসে পতিত হয় বা নির্গত হয় বা আঘাত করে, এরকম কথা বলা থাকতে পারে, তাইলে সেটাকে আমরা বলবো ডিরেক্ট সোলার রেডিয়েশন। হ্যাঁ, আর যদি বিভিন্ন মাধ্যমে বাধাপ্রাপ্ত হয়ে, অর্থাৎ এই রেডিয়েশনটা তো আমরা কাউন্ট করবো মূলত সোলার প্যানেলে। হ্যাঁ, কারণ রেডিয়েশনের কাজটা হবে প্যানেলে। ধরো এটা একটা সোলার প্যানেল, সাধারণত সোলার প্যানেলগুলো আমরা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে বসাই ভূমি থেকে। এই প্যানেলে যদি সূর্য থেকে সরাসরি এরকম এসে আলোক রশ্মি আঘাত করে বা কাজ করে, বা এখানে যে পিবি সেল থাকে, তো এখানে যে পিএন জাংশনটা থাকে সেখানে তো ফোটন কণা এসে আঘাত করে বিদায়ী, তো এখানে কারেন্ট প্রবাহিত হয়। সেই ফোটন যদি সরাসরি এসে এটার উপরে পড়ে তাহলে সেটাকে আমরা বলি ডিরেক্ট রেডিয়েশন। আর যদি ধরো এই বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের জলীয় কণা থাকতে পারে, জলীয় কণা থাকতে পারে, বা অন্য যে কোনো কিছু থাকতে পারে, তো সেই কণায় বাধাপ্রাপ্ত হয়ে যদি এদিকে চলে আসে তাহলে আমরা সেটাকে বলি ডিফিউজ রেডিয়েশন। হ্যাঁ, আর যদি কোনো রশ্মি এরকম ভূমিতে এসে রিফ্লেক্ট হয়,
অর্থাৎ ভূমিতে এসে পড়ে কোনো রিফ্লেক্টরের উপরে পড়ে সেটা রিফ্লেক্ট হয়ে আমাদের এই প্যানেলের যায়, তাহলে সেটাকে আমরা বলি রিফ্লেক্টেড রেডিয়েশন। যেমন ধরো এটা আমরা এই সোলার প্যানেলটা ঘরের চালের উপরে বসালাম, টিনের চালে, তো এই টিনে যে কিছু আলোক রশ্মি পড়বে সেটা এখান থেকে রিফ্লেক্ট হয়ে আবার সোলারের প্যানেলের উপরে পড়বে, সেটাকে আমরা বলবো রিফ্লেক্টেড রেডিয়েশন। তো সোলার রেডিয়েশন 3 প্রকার আমরা বুঝলাম। এই সোলার রেডিয়েশন পরিমাপ করার জন্য 2টা যন্ত্রের নাম বলা আছে তোমাদের বইয়ে, পাইরোনোমিটার এবং পাইরোহেলিওমিটার। এই মিটারগুলো আসলে আমাদের ল্যাবে নাই, বা আমাদের সময় তো ছিলই না কোর্স, আমরা এগুলো আসলে এইভাবে দেখে যে ভালোভাবে পড়ার সুযোগ হয়নি। এখন পর্যন্ত আমাদের ল্যাবে এগুলো নাই। আমি চাহিদা দেওয়ার কথা বলছিলাম, এখন দিছে কিনা বা 2-1 বছরে পাবে কিনা তাও সঠিক জানি না। তো অতটা ইম্পর্টেন্ট না এগুলো আসলে। সোলার রেডিয়েশন পরিমাপ করে দেখার কিছু নাই। সোলার রেডিয়েশন আমরা দেখলেই বুঝতে পারি যে এখন যে সূর্যের আলো বা তাপ আছে তাতে সোলার প্যানেল রাখলে আমাদের দেশে সোলারের এনার্জি আমরা পাবো, এটা কিন্তু আমরা দেখলেই বোঝা যায়। তারপরেও যেহেতু সিলেবাসে আছে একটু দেখতে হবে। গঠন প্রণালীটা তোমরা একটু দেখে নিও, কার্যপ্রণালীও একটু দেখলেই বুঝতে পারবে আশা করা যায়। যেহেতু সময় কম আমি আর এগুলো নিয়ে আলোচনা করলাম না। এরপরে আমাদের যেগুলো আছে সেগুলো হচ্ছে সোলার এনার্জিটা ব্যবহার করে আমরা কি কি কাজ বাস্তবে করতে পারি। সোলার এনার্জির ব্যবহার দেখো, সোলার এনার্জি আমি আগেই বলছি যে সোলার এনার্জি দিয়ে আমরা এই যে সোলার কুকিং এর জন্য সরাসরি ব্যবহার করতে পারি। এছাড়া ওয়াটার পাম্প ব্যবহার করতে পারি, অর্থাৎ সোলার প্যানেল দিয়ে। প্যানেলের গুলোই আমরা আগে আসি, সরাসরি সোলার দিয়ে যে কাজগুলো করি সেগুলো তো অ্যাভেলেবেল, সেগুলো আমরা জানি। সোলার প্যানেল দিয়ে আমরা সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে পারি এবং সেই শক্তি দিয়ে আমরা কি করতে পারি, পাম্প চালাতে পারি। সেটা হতে পারে যে কোনো অঞ্চলে সোলার পাম্প গুলো আমরা চালাতে পারি। একই তো সিস্টেম, পাম্প চালানোর সিস্টেম একই, জাস্ট পাওয়ারটা আমরা গ্রিড থেকে না নিয়ে বা লাইন কারেন্টটা না নিয়ে আমরা সোলার থেকে নেব। এরপরে সোলার থেকে আমরা এই লাইটিং এর কাজ করতে পারি। অর্থাৎ যদি একটা স্টোরেজ ব্যাটারি থাকে তাহলে আমরা লোডশেডিং এর সময় এটা আইপিএস এর যে ব্যাকআপটা দেয় সেটা আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ আইপিএস এর যে চার্জটা হয় বিদ্যুৎ থেকে, সেই চার্জটা না করে আমরা সোলার থেকে চার্জটা করে রাখতে পারি। অথবা দিনের বেলায় শুধু একটা সোলার প্যানেল বসিয়ে যদি কোথাও লাইটিং এর দরকার হয় অথবা এই ফ্যান ঘোরানোর দরকার হয়, বৈদ্যুতিক পাখা, তাহলে সেটা আমরা কিন্তু করতে পারি। আবার সোলার দিয়ে যেসব অঞ্চলে এখনো বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হয়নি, রিমোট অঞ্চল বা দ্বীপ অঞ্চল যেখানে লাইন টানা একটু কঠিন, সেই সব জায়গায় কিন্তু আমরা সহজেই সোলার প্যানেল বসিয়ে বিদ্যুতের চাহিদা পূরণ করতে পারি বা বিদ্যুৎ সরবরাহ দিতে পারি। এটা সবচেয়ে বেশি কার্যকারী আর কি হয়, সোলার প্যানেলের বেশি কার্যকারিতা এখানে আমরা সুফল পেতে পারি। এরপরে সোলার দিয়ে আমরা পাম্প বললাম, লাইটিং বললাম, গ্রাম অঞ্চলে লাইটিংটা বললাম, বা একদম রিমোট অঞ্চলে যে সম্পূর্ণ বিদ্যুৎ চাহিদা আমরা পূরণ করতে পারি। এছাড়া আমরা সোলার দিয়ে কিন্তু রেফ্রিজারেটর চালাতে পারি। কম্প্রেসারে যে মোটর ব্যবহার করা হয় রেফ্রিজারেটরে, তো আসলে এসি সাপ্লাই দেওয়া তেমন কোনো প্রয়োজন হয় না। ওখানে যে কম্প্রেসারের মোটরটা থাকে সেটা এসি সরবরাহে চলে, কিন্তু ওই মোটরটা যদি আমরা ডিসি ব্যবহার করি তাহলে কিন্তু আমরা এই সোলার এনার্জি দিয়ে রেফ্রিজারেটর আমরা কিন্তু চালাতে পারি। আর সোলার কুকারের 2টা বর্ণনা তোমাদের বইয়ে আছে, যেহেতু এটা একটু চিত্র আছে, আমি চিত্র আঁকার জায়গা যেহেতু নাই এই জন্য আমি 2টা আজকে দেখালাম না, নেক্সট দিন দেখাই দেবো। সাথে যদি পাইরোনোমিটার এবং পাইরোহেলিওমিটারও দেখানো লাগে তাহলে ওই দিন দেখাই দেবো। আগে চিত্র আর্ট করে নেবো, কারণ তোমাদের ভিডিও অন করে যদি চিত্র অঙ্কন করতে যাই তাহলে দেখা যায় সময়টা অনেক বেশি লেগে যায়। তো আজকে আর বেশি কিছু আলোচনা করব না। এছাড়া আর একটা ব্যবহার আছে সোলারের, সেটা হচ্ছে সোলার ড্রায়ার। অর্থাৎ কোনো কিছু শুকানোর কাজে নরমালি তো আমরা রোদ্রে দিয়ে কাপড় শুকাই বা যে কোনো জিনিস শুকাই, তো এটা একটু ভিন্নভাবে একটা এই পাত্রের মতন করে সেটার উপর একটা গ্লাস দিয়ে সেখান থেকে আর কি এই রোদ্রের তাপটাকে কাজে লাগিয়ে একদিক থেকে বাতাসটা ইন হবে আর একদিক থেকে বাতাসটা বের হয়ে যাবে, এভাবে শুকানোর একটা ব্যবস্থা আছে। একটু আধুনিক পদ্ধতি আর কি, যেখানে ধরো বিশেষ কোনো খাদ্যদ্রব্য বা বিশেষ দ্রব্য যেটা এই ময়লা টয়লা না পড়ে এরকম একটা ব্যবস্থা করে শুকানোর ব্যবস্থা করা যায়।
এরপরে তোমাদের সোলার এনার্জির কিছু সুবিধা বলা আছে। দেখো, সোলার এনার্জি খুব ভালো একটা এনার্জি, এটা একটা গ্রিন এনার্জি। এটা এই প্যানেলগুলো একবার বসাইলে দেখা যায় যে 20 বছর পর্যন্ত আর বিদ্যুতের কোনো দুশ্চিন্তা করতে হয় না। তোমার বাসায় যদি নিরবচ্ছিন্ন সোলার এনার্জি থাকে, অর্থাৎ বেশি পরিমাণ সোলার এনার্জি বসিয়ে নাও স্টোরেজ ব্যাটারি সহ, তাহলে দেখা যায় তোমার লাইন বিদ্যুৎ না নিলেও হয়। আর লাইন বিদ্যুতের যে সমস্যা যে লোডশেডিং হবে, এটা কিন্তু আমাদের এখানে নাই, বা সোলার এনার্জিতে কিন্তু লোডশেডিং এর কোনো ভয় নাই। আবার লাইন এনার্জি আমাদের দেশে যেহেতু বেশিরভাগ ওভারহেড লাইন, দেখা যায় যে একটু জ্বর বন্যা হলে আমাদের কিন্তু লাইন ছিঁড়ে যায়, বা ছিঁড়ে যাওয়ার আগেই বিদ্যুৎ নিয়ে নেয়, অর্থাৎ লোডশেডিং দিয়ে দেয়। তো সেই ধরনের সমস্যা কিন্তু এই সোলার এনার্জিতে নাই। তারপরে হচ্ছে তোমার বিল দিতে হয়। লাইন এনার্জি তুমি যতদিন চালাবা, গ্রিডের আমাদের যে বিদ্যুৎ আছে, এটা অতদিন তোমার বিল দিতে হবে। আর সোলার এনার্জি একবারে তুমি প্রাথমিক একটু খরচ করে নিলে আর কোনো বিল দেওয়ার দরকার নাই। অন্তত 20 বছর তো প্যানেল টিকেই, এসে বেশিও টিকতে পারে। ব্যাটারি গুলো 10 বছর, 15 বছর, 5 বছর ভালো মানের হলে আরো বেশিও চলবে। আর দিনের বেলায় এনার্জিটা তো ব্যাটারি ছাড়াই সরাসরি ইউজ করা যায়। তো এই ধরনের অনেক